শুভেচ্ছা নেবেন বন্ধুরা। লক্ষ্মীস স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি লক্ষ্মী সরকার। আজ আমি পাঠ করছি কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত মাসুদ রানা সিরিজের একটি উপন্যাস ব্ল্যাক ম্যাজিক। আজ পাঠ করছি উপন্যাসটির প্রথম খণ্ডের ৪র্থ পর্ব। আগের পর্বগুলো যারা মিস করেছেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আগের ৩টি পর্ব সহ আরও কিছু ভালো লাগা বাংলা উপন্যাসের লিঙ্ক দিয়ে রাখবো, আগ্রহীরা শুনে নিতে পারবেন। শুরু করছি ব্ল্যাক ম্যাজিক প্রথম খণ্ডের ৪র্থ পর্ব। রানার চেয়ে এক পলক আগে চিপম্যান ট্যাঙ্কটাকে দেখতে পেল সিলভিয়া। ঝট করে অ্যাক্সিলেটরে চাপ দিল সে। ঝাঁকি খেয়ে দ্রুত হলো মিনির গতি। ৫২ টন ওজনের যান্ত্রিক দানবের সাথে সংঘর্ষ এড়াবার চেষ্টাই। আচমকা আটকে উঠে জানালার কাছ থেকে সরে এলো রানা। সিট বেল্ট না বাঁধায় ধন্যবাদ দিল নিজেকে। খেয়াল রাখল সিলভিয়ার নড়াচড়ায় যাতে বাধা হয়ে না দাঁড়ায়। ওদের বেঁচে থাকাটা এখন নির্ভর করছে মেয়েটির উপস্থিত বুদ্ধি ও প্রতিক্রিয়ার উপর। জানালার ফ্রেমে প্রকাণ্ড ট্যাঙ্ক যেন ঝুলে আছে। চোখের পলকে চৌকো আকৃতির পুরোটাই দখল করে ফেলল। দাঁতে দাঁত চেপে সংঘর্ষের অপেক্ষায় থাকল রানা। যান্ত্রিক দানবটা ওর পাশের জানালা থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে। পলকের ব্যবধানে সংঘর্ষ এড়াবার একটা সুযোগ থাকলেও থাকতে পারে, তবে একেবারে কাছে চলে এসেছিল ট্যাঙ্ক। মিনির পেছনে আঘাত করল সেটা। পাক খেতে শুরু করলো গাড়ি। চড়াও হবার বদলে ঠেলা দিল চিপটেন। গাড়িটা পাক খাওয়া নিয়ন্ত্রণে আনার জন্য হুইলের সাথে যুদ্ধ করছে সিলভিয়া। ইস্পাত ছোড়ার ও কাঁচ ভাঙার শব্দে কানে তালা লেগে গেল ওদের। রাস্তা থেকে নেমে এসে একটা গাছের সাথে ধাক্কা খেল মিনি। যেদিক থেকে আসছিল প্রায় সেদিকেই ঘুরে গেছে মুখ। এবারও গাড়ির বাম দিকটায় ধাক্কা খেল গাছের সাথে। তবে একটা হাত ড্যাশবোর্ডের সাথে চেপে রাখল রানা। অপর হাতে জড়িয়ে ধরল ড্রাইভারের সিটের পেছনটা। ফলে প্রচণ্ড ঝাঁকি খেয়েও ছিটকে পড়ল না। গাড়ির তোবড়ানো ইস্পাত ওকে ছুঁতে পারল না। সিলভিয়ার দিকে হাত বাড়ালো রানা। তার মাথা বুকের কাছে ঝুলে আছে। এখনো স্টিয়ারিং হুইল ধরে আছে সে। সিট বেল্ট থাকায় সেও ছিটকে পড়েনি। চিবুক স্পর্শ করতেই মাথা তুলল সিলভিয়া। ওর দিকে ফিরল। স্বস্তি অনুভব করল রানা। সিলভিয়া আহত হয়নি। প্রচণ্ড ধাক্কা খেয়ে শুধু অসাড় মতো হয়ে গেছে। চোখ দুটো বিস্ফোরিত, দৃষ্টিতে প্রশ্ন। ব্লাডি ফুলস! চিৎকার করল রানা। বিস্ময় ও ভয় কমে আসার সাথে সাথে মাথা চাড়া দিল রাগ। উইন্ড স্ক্রিনে চোখ পড়তে পড়তে দেখতে পেল সামনের রাস্তাটা সম্পূর্ণ বন্ধ করে দাঁড়িয়ে আছে সবুজ জিপম্যান। রাস্তা পেরোবার সময় চোখ বুজে থাকে নাকি? মিনির প্যাসেঞ্জার ডোর ঠেলতে যাবে, এই সময় পিছু হটতে শুরু করলো ট্যাঙ্ক। ওটাকে নড়তে দেখে মুহূর্তের জন্য স্থির হয়ে গেল রানা। তারপর দাঁড়িয়ে পড়তে দেখল ওটাকে। ট্যাঙ্কের একদিকের ট্রাক মাটি কামড়ালো। আবার সামনে বাড়ল দৈত্যটা। অপর দিকের ট্রাক ধীর গতিতে পাক খাচ্ছে। আটকে উঠে রানা উপলব্ধি করল ওদের দিকে ঘুরছে ট্যাঙ্ক। সিলভিয়া, ওটা... শুরু করল রানা। তবে সতর্ক করার দরকার হলো না। ট্যাঙ্কটার উদ্দেশ্য দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেছে। ওটা চাপা দিতে আসছে। আতঙ্কে নীল হয়ে গেছে সিলভিয়ার চেহারা। ট্যাঙ্ক এসে পড়ার আগে সিট বেল্ট খুলে যে তাকে গাড়ি থেকে বের করা সম্ভব নয় বুঝতে পারল রানা। ড্রাইভ! চিৎকার করল ও। জঙ্গলের ভেতর ঢুকো। ভাগ্য ভালো যে ইঞ্জিন এখনো চালু আছে। ব্রেক করার সময় ক্লাচে চাপ দিয়েছিল সিলভিয়া। পায়ের নিচে পেডাল দুটো এখনো মেঝের সাথে সেটে রয়েছে। নতুন বিপদটা টের পেল সিলভিয়া। এতক্ষণে যেন চোখের দৃষ্টি ফিরে পেল সে। রানার নির্দেশে সাড়া দিল। ফার্স্ট গিয়ারে দিয়ে গাড়ি ছাড়ল। লাফ দিয়ে সামনে বাড়ল মিনি। সংঘর্ষের ফলে যদি পেছনের চাকার ক্ষতি হয়ে থাকে তাহলেই মরণ, ভাবল রানা। ওদের সামনের দৃশ্য ঢেকে দিচ্ছে ট্যাঙ্কটা।
আবার দাঁতে দাঁত চাপল রানা। মনে হলো ইস্পাতের পাহাড়টাকে এড়াবার এবার কোনো উপায় নেই। সরাসরি ওদের দিকে ছুটে আসছে ওটা। ওদের সামনের পথ পুরোটা দখল করে ফেলেছে। বনবন করে হুইল ঘুরিয়ে বাম দিকে গাড়ি ছোটালো সিলভিয়া। সিপটানের লম্বা 120 mm গানের তলা দিয়ে বেরিয়ে এলো ওরা। ট্যাঙ্কের ডান দিকের ট্রাকের সাথে ঘষা খেলো মিনির গা। ধাতব শব্দ করে আবার একবার তুবড়ে গেল গাড়ির খোল। বাড়ি খেয়ে একদিকে ছিটকে পড়ল মিনি। আবারও ভাগ্য সহায়তা করলো ওদের। গাড়ি উল্টায়নি, চাকাগুলো হড়কাচ্ছে। জঙ্গলের ভেতর ঢুকে পড়ল ওরা। সামনে পথে একটা গাছ, সেটাকে এড়াবার জন্য ডান দিকে হুইল ঘোরালো সিলভিয়া, কিন্তু 1 সেকেন্ড দেরি হয়ে যাওয়ায় সংঘর্ষ এড়ানো গেল না। স্থির হয়ে গেল গাড়ি। ইঞ্জিন সচল রাখার জন্য গিয়ার নিউট্রাল করলো সিলভিয়া। পেছনের জানালা দিয়ে দ্রুত তাকালো রানা। দেখল আবার ঘুরছে ট্যাঙ্ক ওদের দিকে। ফর গড সেক, মুভ ইট। রানা জানে চেষ্টা করলে হয়তো নিজের দিকের দরজা দিয়ে সিলভিয়া বেরিয়ে যাবার সময় পাবে, কিন্তু ওর দিকের দরজা কাচের সাথে আটকে গেছে। বেরোতে হলে ওকেও উল্টো দিকের দরজা দিয়ে বেরোবার চেষ্টা করতে হবে, কিন্তু ট্যাঙ্ক এসে পড়েছে পিছনে। অত সময় কোথায়? সমস্যা বুঝতে পারল সিলভিয়া। ইতস্তত না করে রানার সাথে থেকে যাবার সিদ্ধান্ত নিল সে। তার সাহস রানার দৃষ্টি এড়ায়নি। মাত্র কয়েক ইঞ্চি সামনে বাড়ায় গাড়ি, তারপর নরম মাটিতে ডুবে গেল চাকা। পেছনের জানালা দিয়ে এখন শুধু ট্যাঙ্কটাকেই দেখতে পেল রানা। বাকি সব আড়ালে ঢাকা পড়ে গেছে। আর বড় জোর 1 সেকেন্ড, ট্যাঙ্কের তলায় পড়ে গাড়িসহ দুজনেই ওরা চিড়ে চ্যাপ্টা হয়ে যাবে। অনবরত সামনের দিকে লাফ দেওয়ার ভঙ্গি করছে মিনি। হুইল ঘুরছে, কিন্তু মাটিতে ভালো করে কামড় বসাতে পারছে না। অকস্মাৎ একটা ঝাঁকি খেয়ে খানিকটা সামনে বাড়ল ওরা। গতি সামান্যই, ট্যাঙ্কের সাথে পাল্লা দেওয়ার মতো যথেষ্ট নয়। সম্ভবত শক্ত মাটি পেয়ে ঘোড়ার গতি দ্রুত হলো চাকাগুলোর। পিছন দিকে তাকিয়ে রানা দেখল ওরা যে গাছের সাথে ধাক্কা খেয়েছিল, সেটার সাথে ধাক্কা খেয়েছে ট্যাঙ্কটাও। মাত্র কয়েক সেকেন্ডের জন্য বন্ধ থাকলো ধাওয়া। গাছটাকে এক পাশে ফেলে দিয়ে আবারও ওদের পিছু নিল চিপটেন। মিনির গতি বেশি নয়, কারণ গাছপালা ও ঝোপঝাড় এড়িয়ে চলতে হচ্ছে সিলভিয়াকে। ট্যাঙ্কের জন্য বাধা শুধু বড় গাছগুলো। মেয়েটাকে ঘন ঘন সতর্ক করছে রানা, তাগাদা দিচ্ছে, বারবার তাকাচ্ছে সামনে পথ ও পেছনের ট্যাঙ্কের দিকে। বিস্ময়ের ধাক্কাটা এখনও কাটিয়ে উঠতে পারেনি ও। এই হামলা ওর কাছে উদ্ভট লাগছে। বুন থার্মাল হেজের আত্মবিশ্বাস কি এতই প্রবল যে মাত্র কয়েক দিনের ব্যবধানে দুটো খুন করে বেঁচে যাবার আশা করে সে? এই আক্রমণের জন্য হেজই দায়ী, এ ব্যাপারে রানার মনে কোনো সন্দেহ নেই। প্রথম তমাকে, এখন ওকে এবং মেয়েটাকে, 3টে খুন। ঝরা পাতা পচে গেছে, পিচ্ছিল করে তুলেছে মাটিকে। চোখ দুটো কুঁচকে গাড়িটাকে নিয়ন্ত্রণ রাখার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে সিলভিয়া। রানা দেখল তার চেহারায় ভয় থাকলেও দিশেহারা ভাব নেই। মাটিতে পড়ে থাকা মোটা একটা ডালের সাথে ধাক্কা খেল মিনি। ঝরা পাতায় ঢাকা পড়েছিল বলে দেখতে পায়নি সিলভিয়া। শূন্যে লাফ দিল গাড়ি। আরোহীরা লাফিয়ে উঠল সামনে ও উপর দিক। হুইল ধরে থাকায় সিট বেল্টও আছে, বাধা পেল সিলভিয়ার গতি। উইন্ডস্ক্রিনের দিকে ছিটকে পড়ল রানা। কাচের সাথে প্রথম ধাক্কা খেল ওর একটা হাত। ভাগ্যক্রমে সেটা ভাঙল না। গাড়ির ছাদের সাথে ঠুকে গেল মাথা। প্রচণ্ড ঝাঁকে খেয়ে ফিরে এলো ছিটে। আচ্ছন্ন বোধ করল, তবে জ্ঞান হারায়নি। মাটিতে পড়ার সময় ঘুরে যাচ্ছে গাড়ি। এবার ওটার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল সিলভিয়া। মাটিতে পড়ার পরও ঘোরা বন্ধ হলো না। একটা গাছের সাথে ধাক্কা খেয়ে স্থির হয়ে গেল। ছুটে আসা ট্যাঙ্কের দিকে পাশ ফিরে রয়েছে। রানা দেখল ওর দিকের মাটি ঢালু হয়ে নেমে গেছে একটা গভীর গর্তে।
অলস শব্দ করছে ইঞ্জিন। অকস্মাৎ পরপর কয়েকটা ঝাঁকি খেয়ে আচ্ছন্ন বোধ করছে সিলভিয়ার দিকে তাকালো সে। খানিকটা সামনে এগিয়ে আবার স্থির হয়ে গেল মিনি। তাড়াহুড়োর মধ্যে গিয়ার বদলাতে ভুলে গিয়েছে। ট্যাঙ্ক আর মাত্র 1 গজ দূরে। সিলভিয়ার সিট বেল্টের দিকে হাত বাড়ালো রানা, তাকে নিজের দিকে টেনে আনবে। এই সময় ওদের উপর চড়াও হলো চিপটেন। স্পাতের কর্কশ আহাজারি, ট্যাঙ্ক ইঞ্জিনের গর্জন, সিলভিয়ার আর্তচিৎকার সব মিলেমিশে নারকীয় একটা পরিবেশ সৃষ্টি করল। সিলভিয়ার দিকে গাড়ি মাটি ছেড়ে শূন্যে উঠতে শুরু করেছে। সিটকে প্যাসেঞ্জার ডোরের উপর পড়ল রানা। ছোট্ট জানালার বাইরে উন্মত্তের মতো ঘুরতে শুরু করলো দুনিয়াটা। পুরোপুরি উল্টে গেল গাড়ি। মাটিতে ঠেকল ছাদ। গভীর গর্তের কিনারায় স্থির হলো বটে, তবে তা মাত্র 1 কি 2 সেকেন্ডের জন্য। গাছ ও আকাশ এবার আরও দ্রুত বেগে ঘুরতে শুরু করলো। ঢাল বেয়ে ডিগবাজি খেতে খেতে নেমে যাচ্ছে মিনি। গভীর গর্তটা আপাতত ওদেরকে বাঁচিয়ে দিল। ঢাল বেয়ে নেমে এলো বলেই ট্যাঙ্কের তলায় চাপা পড়ল না ওরা। গাড়িটা ঘন ঘন ডিগবাজি খাচ্ছে। নিজের সিটের পেছনটা এক হাতে জড়িয়ে ধরল রানা, অপর হাতটা চেপে রাখল ড্যাশবোর্ডে। তবু চেতনা ও বোধ কিছুই যেন অবশিষ্ট থাকল না। সিট ও ড্যাশবোর্ড ধরে রাখল স্রেফ বাঁচার স্বতঃস্ফূর্ত তাগিদে। সচেতন চেষ্টা বলা যায় না। গর্তের তলায় এসে থামল মিনি, উল্টানো অবস্থায়। হাত ও পা নেতিয়ে পড়ল রানার। চোখ মেলে দেখল কুণ্ডলি পাকিয়ে গাড়ির সিলিংয়ে পড়ে আছে। কয়েক সেকেন্ড কি ঘটেছে বলতে পারবে না ও। জ্ঞান হারিয়েছিল নাকি স্রেফ ফাঁকা হয়ে গিয়েছিল ওর মন ও মাথা? চিন্তা শক্তি ফিরে পেতেই উপলব্ধি করল সময় খুব কম। সিলিংয়ে পড়ে থেকেই দেখতে পেল ঢালের কিনারায় পজিশন নিয়ে দাঁড়িয়ে রয়েছে ট্যাঙ্কটা। খুন করার জন্য নেমে আসবে। তোবড়ানো গাড়ির ভেতর বসার চেষ্টা করল রানা। দেখল নিচের দিকে মাথা দিয়ে সিট বেল্ট থেকে ঝুলছে সিলভিয়া। মাথা ও কাঁধ ঠেকে আছে ছাদে। শরীরের নিচের অংশ এখনও সিট বেল্টে আটকানো, তবে নাম ধরে ডাকতে খুলে গেল। রানার দিকে তাকালো সে। যিশু, ও যিশু। নড়ে উঠল ঠোঁট দুটো। আশ্রা আশ্রি করে সিলভিয়ার দিকে এগোলো রানা। অস্পষ্টভাবে খেয়াল করল তীব্র কোনো ব্যথা নেই শরীরে, তার মানে কোথাও হাড় ভাঙেনি। সিট বেল্ট খোলার জন্য বোতাম চাপ দিল। সিলভিয়াকে 2 হাতে ধরল। সিলিংয়ের উপর নেতিয়ে পড়ল মেয়েটা। ওটাই এখন মেঝে। আমাদের বেরোতে হবে, রুদ্ধশ্বাসে বলল রানা। ট্যাঙ্কটা নেমে আসবে। সিলভিয়াকে ছাড়িয়ে লম্বা হলো ওর হাত। ধাক্কা দিয়ে ড্রাইভারের দরজা খোলার চেষ্টা করল। ইঞ্চি 2 ফাঁক হয়ে শক্ত মাটিতে আটকে গেল ওটা। তাড়াতাড়ি ঘুরল রানা। নিজের দিকে দরজাটা খোলার চেষ্টা করল। সহজেই খুলে গেল সেটা। সেই সাথে দেখতে পেল ঢাল বেয়ে নামতে শুরু করছে চিপটেন। উল্টে রয়েছে মিনি। এবার ওটাকে পিষে ফেলা হবে। গাড়ির ভেতর থেকে টেনে হিঁচড়ে সিলভিয়াকে বের করল রানা। মেয়েটা ব্যথায় কোকিয়ে উঠলেও গ্রাহ্য করল না। হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়েছে ওরা। ওদের উপর টাওয়ারের মতো ঝুঁকে আছে ট্যাঙ্ক। ঢাল বেয়ে দ্রুত বেগে এখনও নেমে আসছে। ক্রল করে একপাশে সরে যাবার চেষ্টা করল সিলভিয়া। আহত পশুর মতো গোঙাচ্ছে সে। কিন্তু রানা জানে এরই মধ্যে অনেক দেরি হয়ে গেছে। ট্যাঙ্কটা এত বেশি চওড়া যে ওটার পথ থেকে ছুটে পালাবার সুযোগ পাওয়া যাবে না। 2 ফুট চওড়া যে কোনো সেট ট্রাকের তলায় চাপা পড়তে হবে। খপ করে সিলভিয়ার একটা হাত ধরে টান দিল রানা। ঢাল বেয়ে উপরের দিকে ছুটল, ধেয়ে আসা ট্যাঙ্ক লক্ষ্য করে। ভয়ে আর্তনাদ করে উঠল সিলভিয়া। নিজেকে ছাড়াবার জন্য ধস্তাধস্তি শুরু করল রানার সাথে। বিস্ফোরিত হয়ে গেছে চোখ। হ্যাচকা একটা টান দিল রানা। সিলভিয়াকে নিয়ে ঢালার উপর শুয়ে পড়ল। এক হাত দিয়ে তার মাথাটা সেটে ধরল মাটির নিচে। সগর্জনে ওদের উপর দিয়ে ছুটে গেল ট্যাঙ্ক। কালো হয়ে গেল চারিদিক।
সিলভিয়া যাতে আতঙ্কে মাথা না তোলে তার ঘাড়ের পেছনে হাত রেখে চাপ দিচ্ছে রানা। ট্যাঙ্কের পেট ওদের শরীর থেকে মাত্র কয়েক ইঞ্চি উপরে। ডিজেল বহুল বাষ্প ও তেলের গন্ধে দম আটকে এলো ওদের। রানা প্রার্থনা করল ওদের উপর দিয়ে পুরোপুরি সরে যাবার আগে ট্যাঙ্কটা যেন দিক না বদলায় বা ঢালের কোনো অংশ যেন ডেবে না যায়। দুটোর যে কোনো একটা ঘটলে ট্যাঙ্কের নিচের অংশ মাটির আরও কাছাকাছি নেমে আসবে, থেতলে দেবে ওদেরকে। মিনির সাথে ধাক্কা খাওয়ার সময় ট্যাঙ্কের ঝাঁকিটা অনুভব করল ওরা। কর্কশ ধাতব শব্দে দিশেহারা বোধ করল। ওপর দিকে ওঠার চেষ্টা করো। ইঞ্জিনের গর্জনকে ছাপিয়ে উঠল রানার গলা। উপরে উঠো, কিন্তু মাথা তোলো না। এখনও ট্যাঙ্কের তলায় রয়েছে ওরা। 1 ইঞ্চি 1 ইঞ্চি করে উপরে উঠতে শুরু করলো দুজন। এখন এমনকি 1/2 ইঞ্চি দূরত্ব প্রাণ বাঁচিয়ে দিতে পারে ওদের। সামনে চৌকো আকৃতির দিনের আলো দেখতে পেল রানা। আকৃতিটাকে ক্রমশ ছোট হতে দেখে বুঝল ঢাল বেয়ে উপরে উঠে যাচ্ছে ট্যাঙ্ক। স্থির হয়ে গেল রানা, চোখ বন্ধ করল। জানে এখন আর নিজেদের রক্ষা করার কোনো উপায় নেই। সিলভিয়ার দিকে আরও সেটে এলো। তার মাথার সাথে নিজের মাথা চেপে ধরল। মেয়েটার গালে ঠেকে রয়েছে ওর ঠোঁট। গাড়িটা চেপটা হবার কর্কশ ধাতব আওয়াজ চরম পর্যায়ে পৌঁছল। তারপর হঠাৎ করে অনুভব করল রানা ওদের চারপাশের সমস্ত নড়াচড়া একটা ঝাঁকি খেয়ে থেমে গেছে। এখনও গর্জন করছে ট্যাঙ্কের ইঞ্জিন, তবে ট্র্যাক দুটোর লিঙ্কগুলো নড়ছে না। ছোট্ট মিনির কঠিন কাঠামো ট্যাঙ্কের অগ্রগতি মুহূর্তের জন্য হলেও থামিয়ে দিয়েছে। রানা উপলব্ধি করল কয়েক সেকেন্ডে আয়ু বেড়েছে ওদের। কুইক মুভ। গলার শিরা ফুলে উঠল ওর। সিলভিয়াকে শক্ত করে ধরে টান দিল। স্বস্তি অনুভব করল ও। ক্রল করে ওর সাথে সামনে বাড়ছে মেয়েটা। জ্ঞান হারায়নি বা আতঙ্কে অসাড় হয়েও যায়নি। ট্যাঙ্কের ইঞ্জিন ফুঁসছে। হঠাৎ একটা ঝাঁকি খেয়ে আবারও সামনে বাড়ল সেটা। এবার পুরোপুরি পিষে ফেলল গাড়িটাকে। তবে বেরিয়ে এসেছে ওরা। প্রথমে বেরোলো রানা, তারপর সিলভিয়াকে টেনে নিল। 1 সেকেন্ড পরেই ট্যাঙ্কের পেছনটা নিচু হলো, প্রায় ছুঁয়ে দিল ঢালের মাটি। রানার গায়ের উপর নেতিয়ে পড়ল সিলভিয়া। দাঁড়িয়ে আছে ওরা। ঘন ঘন শ্বাস পড়ায় ফুলে উঠছে বুক। পেছন ফিরে ট্যাঙ্কের দিকে তাকালো রানা। চ্যাপ্টা মিনিটার কিছুই দেখতে পেল না। স্থির হয়ে গেছে চিপটেন। তা সত্ত্বেও যুদ্ধযানটাকে জ্যান্ত ও হিংস্র একটা প্রাণী বলে মনে হলো ওদের। ওদেরকে হত্যা করার জন্য এসেছে। হিংস্র প্রাণীটা যেন তীক্ষ্ণ চোখে লক্ষ্য করেছে ওদের। আবার নড়ে উঠল ট্যাঙ্ক, এবার দিক বদলে। আবার ওদের দিকে আসছে সেটা। ছোট ছোট বলল রানা। সিলভিয়ার পিঠে ধাক্কা দিল, তবে কনুইটা শক্ত করে ধরে রাখল যাতে পড়ে না যায়। ওপর দিকের ঢাল বেশ খাড়া। উঠতে সময় লাগবে, পিছলানের ভয়ও আছে, কাজেই আড়াআড়ি ছুটল ওরা। কয়েক পা এগোবার পরেই সামনে একটা নালা পড়ল। নালার কিনারায় হোঁচট খেল সিলভিয়া। তারপর পিঠের সাথে ধাক্কা খেয়ে তাল হারালো রানাও। গড়াতে গড়াতে নালার মাঝখানে চলে এলো দুজন। মেয়েটাকে দাঁড় করালো রানা। ব্যাকুল দৃষ্টিতে তাকালো তার চোখে। সমঝোতা, প্রায় বন্ধুত্বের কাছাকাছি। কি যেন একটা বিনিময় হলো ওদের মধ্যে। ইতিমধ্যে ওদের দিকে ছুটে গেছে চিপটেন। নেমে এসেছে নালার তলায়। ছুটে আসছে সরাসরি ওদের দিকে। প্রতি মুহূর্তে গতি বাড়ছে ওটার। সিলভিয়ার হাত ধরে ছুটল রানা। পাতাহীন ডালপালা খোঁচা দিল ওদের কাপড় চোপড় চামড়ায়। ঝোপঝাড়ের ভেতর দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে দুজন। নালার গা সামান্য উঁচু হয়ে গেছে। ঢাল বেয়ে উপরে চলে এলো ওরা। কাটা ঝোপের ভেতর দিয়ে ছুটল। থামল না রানা। ঘাড় ফিরিয়ে পেছন দিকে তাকালো এবার। ট্যাঙ্কটিকে দেখা যাচ্ছে না। ওদিকে হাত তুলে দেখালো ও।
সিলভিয়াকে নিয়ে ঢুকে পড়ল ঘন ঝোপের আরও গভীরে। সারা গায়ে কাটা বাঁধছে, কিন্তু গ্রাহ্য করল না। এদিকে ক্রমশ উঁচু হয়ে গেছে জমিন। ছুটতে ছুটতে সমতল মাটিতে উঠে এলো ওরা। চারদিকের ঘন ঝোপ। সিলভিয়াকে নিয়ে শুয়ে পড়ল। 3 হাত দূর থেকে কেউ দেখতে পাবে না ওদেরকে। ট্যাঙ্কটাকে দেখা না গেলেও ইঞ্জিনের আওয়াজ পাচ্ছে। খানিক বিশ্রাম পাওয়ায় দম ফিরে পেল সিলভিয়া। কেন? ফিস ফিস করে জানতে চাইল সে। ওরা আমাদের খুন করতে চাইছে কেন? তার ঠোঁটে একটা আঙুল রেখে মাথা নাড়ল রানা। ইঞ্জিনের আওয়াজ আগের চেয়ে জোরালো লাগলো কানে। কাটা ঝোপ ভাঙার শব্দ ভেসে এলো। মাথা সামান্য একটু উঁচু করে পেছন দিকে তাকালো রানা। ট্যাঙ্কটা সরাসরি ওদের দিকেই ছুটে আসছে দেখে প্রায় চিৎকার করে উঠল। অদ্ভুত ব্যাপার, ট্যাঙ্কের ড্রাইভার ওদেরকে দেখতে পাচ্ছে কিভাবে? দেখতে না পেলে সরাসরি ওদের দিকে আসছেই বা কী করে? আবারও ছুটল ওরা। ঝোপের ভেতর দিয়ে ছোটার সময় দিগ্ভ্রান্ত হয়ে পড়ল রানা। জানে না রাস্তাটা কোন দিকে। পায়ের নিচে এখন আর সমতল নয় জমিন, আবার উঁচু হতে শুরু করেছে। উপর দিকে কি আছে জানা নেই ওদের। শরীরের পেশিগুলো এবার আড়ষ্ট হয়ে উঠছে। কাটার আঁচড়ে ক্ষতবিক্ষত হয়ে গেছে গা। মেয়েটাকে টেনে নিয়ে চলছে রানা। জানে আর বেশিক্ষণ দৌড়তে পারবে না সে। ওর পা ঘষা খাচ্ছে মাটিতে, হেলান দিয়ে আছে ওর গায়ে। ভোঁতা একটা বিস্ফোরণের শব্দ কানে ঢুকল। অস্পষ্টভাবে কি যেন একটা উকি দিতে চাইল রানার মনে। সিলভিয়ার কোমরটা এক হাতে জড়িয়ে ঢাল বেয়ে উঠছে ও। ঝোপঝাড় ভেঙে ওদেরকে ধাওয়া করছে ট্যাঙ্ক। অবশেষে ঢালের মাথায় উঠে এলো ওরা। মাথা থেকে ঝপ করে নেমে গেছে সামনের কিনারা। অনেক নিচে বিশাল মাঠ দেখা গেল। নিচে ওটা এক্সপ্লোসিভ টেস্টিং গ্রাউন্ড, বলল রানা। বুঝতে পারল কয়েক মুহূর্ত আগে বিস্ফোরণের ভোঁতা আওয়াজ মনে দাগ কাটতে চাইছিল কেন। বহু নিচে কংক্রিটের লম্বা পাঁচিল দেখল ওরা। মানুষের তৈরি উপত্যকায় অবজারভারদের জন্য শেল্টার বানানো হয়েছে। নিরাপদ আশ্রয়ে বসে রকেট, মর্টার ও শেল ফায়ার কী পরিমাণ ক্ষতি করতে পারে তা দেখার জন্য। ধূসর প্রান্ত ছড়িয়ে রয়েছে ভাঙাচোরা সামরিক যানবাহন। ওরা তাকিয়ে আছে। একটা লঞ্চারের মাজল থেকে রকেট বেরিয়ে এলো। লঞ্চারটা রয়েছে একজন ইউনিফর্ম পরা সৈনিকের কাঁধে। আঘাত করল 300 গজ দূরের টার্গেটে। চোবহ্যাম আর্মারে। সংঘর্ষ হলো। সাথে সাথে বিস্ফোরিত হলো রকেট, কিন্তু আর্মারের কোনো ক্ষতি হলো না। আমরা ফাঁদে পড়েছি। প্রায় কেঁদে ফেলল সিলভিয়া। পালাবার পথ নেই। হাঁটুতে জোর পেল না। মনে হলো বসে পড়বে। তাকে শক্ত করে ধরে রাখল রানা। হাত লম্বা করে ঘন একটা ঝোপ দেখালো। একেবারে কিনায় জন্মেছে ঝোপটা। কয়েকটা বুনো ফুল দোল খাচ্ছে বাতাসে। সিলভিয়াকে নিয়ে সেদিকে ছুটল ও। চলো, ওটার ভেতরে লুকাই। ঝোপের ভেতর ঢুকলো ওরা। কোমর সমান উঁচু ওগুলো। বসে পড়ার পর বাইরে থেকে ওদেরকে আর দেখা যাবে না। যদিও ওখানে না থেমে আরও ভেতরের দিকে এগুলো রানা। একটু পর আর হাঁটার উপায় থাকলো না। এতই ঘন ঝোপগুলো। হামাগুড়ি দিয়ে এগোলো ওরা। আরও কয়েক গজ এগিয়ে থামল। দুজনেই উত্তেজনায় হাঁপাচ্ছে। সিলভিয়ার কাঁধে একটা হাত তুলে দিল রানা। নিজের দিকে টেনে নিল। ওর বুকের সাথে সেটে থাকা শরীরটা কাঁপছে। কিন্তু এভাবে শুয়ে থাকলে চলবে না। জানতে হবে ট্যাঙ্কটা এদিকে আসছে কিনা। ট্যাঙ্কের লোকটা বা লোকগুলো যদি দেখে থাকে ঝোপের ভিতর ঢুকেছে ওরা, তাহলে সরাসরি এদিকেই আসবে। ঝোপের উপর মাথা তোলার ঝুঁকিটা না নিয়ে উপায় নেই। বিপদ সম্পর্কে আগেভাগে জানতে পারলে পালাবার সুযোগ পেতে পারে। ট্যাঙ্কের আওয়াজ অনেক কাছে চলে এসেছে। ঝোপের উপর মাথা তুলে তাকাতেই হতাশায় নিস্তেজ হয়ে পড়ল রানা। চিপটান একেবারে কাছে চলে এসেছে।
ছুটেও আসছে সোজা ওদের দিকে। প্রতি মুহূর্তে বাড়ছে ওটার গতি, যেন জ্যান্ত একটা প্রাণী ওটা। নিজের একজোড়া চোখ আছে। হ্যাসকা টান দিয়ে মেয়েটাকে দাঁড় করালো রানা। ট্যাঙ্কটাকে দেখতে পেয়ে চিৎকার দিল সে। ছুটে পালাবার জন্য রানার সাথে ধস্তাধস্তি শুরু করলো, কিন্তু রানা আটকে রাখলো তাকে। এখন আর কোনো দিকে ছোটার উপায় নেই, কারণ সামনে ট্যাঙ্ক, পেছনে খাদের কিনারা। ঝোপটা দুপাশে কতটা লম্বা রানার কোনো ধারণা নেই। 1 সেকেন্ড ইতস্তত করে বাম দিকে এগোলো ও, যদিও জানে এ শুধু দেরি করিয়ে দেবার চেষ্টা মাত্র। অমোঘ নিয়তিকে এড়াবার কোনো উপায় অন্তত ওর চোখে ধরা পড়ছে না। কয়েক পা এগোবার পরই দুজন একসাথে শুকনো পাতায় ঢাকা শেকড়ে হোঁচট খেয়ে পড়ে গেল। কাটা ঝোপের শাখা প্রশাখা নির্মমভাবে আঁচড় কাটল ওদের গালে ও হাতে। রানার গায়ের উপর নেতিয়ে থাকলো সিলভিয়া। নড়ার শক্তি নেই, ইচ্ছেটাও মরে গেছে। হাল ছেড়ে দিয়েছে সে। ট্যাঙ্কটা ওদের উপরে উঠে আসছে। লম্বা গান ব্যারলের মাজল দিয়ে ওদের মাথার উপর দিয়ে একটা অ্যান্টেনার মতো সরে যাচ্ছে একদিক থেকে আরেক দিকে, যেন ওদের উপস্থিতি অনুভব করতে পারছে। চরম বিপর্যয় ঘটতে আর 2-1 সেকেন্ড বাকি মাত্র। সিলভিয়ার নরম শরীরটা দুহাতে আলিঙ্গন করল রানা। সমস্ত পেশি শিথিল করে দিয়ে নিজেকে ওর হাতে ছুড়ে দিল মেয়েটা। সত্যিকার পুরুষ মানুষদের এটাই হলো বৈশিষ্ট্য। কোনো আশা নেই জেনেও হাল ছাড়ে না। সফল হবার কোনো সম্ভাবনাই নেই জেনেও শেষ একটা চেষ্টা করল রানা। শরীরের সমস্ত শক্তি এক করে মেয়েটাকে মাটি থেকে তুলল, লাফ দিল একপাশে। ভয়ে দুরু দুরু করছে বুক। ট্যাঙ্কের তলায় না সেধিয়ে যায় ওরা, তাহলে বারবার আগু পিছু করে ওদেরকে থেতলে দেবে যন্ত্রটা। লাফ দিল ঠিকই, কিন্তু দেরি করে ফেলেছে সামান্য। ডান দিকে ট্রাক ধাক্কা মারল ওর কাঁধে। পড়ে গেল রানা। সিলভিয়া ছিটকে পড়ল নিরাপদ দূরত্বে। পড়েই দেখল রানার শরীরটা ট্যাঙ্কের তলায় ঢুকে যাচ্ছে। রানার নেহাত ভাগ্যই বলতে হবে। ট্যাঙ্কের আপার ও লেয়ার হুইলগুলোর কোনাকুনি ফাঁকটায় পড়েছে ও। যন্ত্রদানবের তলায় সেধিয়ে যাবার বিপদটা থেকে কয়েক ইঞ্চির জন্য বেঁচে গেল। রানার শরীর গড়াচ্ছে, সচল লিঙ্ক থেকে নিজেকে দূরে সরিয়ে আনছে। মাত্র কয়েক ইঞ্চি সরে আসতে পারল, তারপরে বাধা পেল ও। ট্রাকের তলায় আটকে গেছে পিঠের কাছে জ্যাকেট। শরীরটাই টান পড়ল। ট্রাক টেনে নিচ্ছে ওকে। উন্মাদের মতো হাতড়াল রানা। শিকড় বা কিছু একটা ধরতে চাইছে। সিলভিয়ার হাত দুটো লোহার আংটার মতো রানার হাত ধরে টান দিল। শরীরের সমস্ত জোর খাটাবার ফলে চোখ দুটো শক্তভাবে বন্ধ হয়ে গেল তার। রানা অনুভব করল ছিঁড়ে যাচ্ছে ওর জ্যাকেট। তারপর অকস্মাৎ মুক্ত হলো ও। সাত করে উঠে এলো সিলভিয়ার দু হাতের মাঝখানে। পরস্পরকে আঁকড়ে ধরে থাকলো ওরা। পাশ দিয়ে সগর্জনে এগুলো ট্যাঙ্কটা। ঘাড় ফিরিয়ে তাকালো রানা। মেয়েটাকে দাঁড় করিয়ে আবার ছোটার জন্য মানসিকভাবে তৈরি। ট্যাঙ্কের গতি কমেনি দেখে বিস্ফোরিত হয়ে উঠল ওর চোখ। খাদের কিনারা আর মাত্র কয়েক ফুট সামনে। কিনারা ছাড়িয়ে সামনে চলে গেল ট্রাঙ্ক। শূন্যে ঘুরছে ওগুলো। পর মুহূর্তে বিশাল দানবটা কাত হলো। ওটার ভারে কিনারা ভেঙে যাচ্ছে। হড়কে নেমে যাবার আগে ট্যাঙ্কের ধাতব তলাটা দেখতে পেল রানা। পলকের মধ্যে কয়েকশো ফুট নিচে উপত্যকা লক্ষ্য করে ঝাঁপ দিল যন্ত্রদানব। হামাগুড়ি দিয়ে সামনে বাড়ল রানা, তবে সদ্য ভাঙা কিনারা থেকে দূরে থাকলো। উকি দিয়ে নিচে তাকাতেই ট্যাঙ্কটাকে দেখতে পেল ও। লাইমস্টোন পাঁচিলে ঘন ঘন বাড়ি খেয়ে নেমে যাচ্ছে চিপটেন। ইতোমধ্যে উল্টে গেছে ওটা। আকাশের দিকে তাক করা রয়েছে গান ব্যারেলের মাজল। উপত্যকায় পড়ার আগে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। বিচ্ছিন্ন হয়ে গেল ট্রাক। লেজের মতো ঝুলে থাকলো মূল কাঠামো থেকে। খোল থেকে ছিঁড়ে বেরিয়ে এলো ব্যাটারেট। ফুয়েল ট্যাঙ্কে নিশ্চয়ই ফাটল ধরেছিল, কারণ অকস্মাৎ উজ্জ্বল লাল একটা শিখা বেরিয়ে এলো ভেতর থেকে। বিস্ফোরণের ধাক্কা ও আজ
খাদের মাথায় শুয়ে থাকা রানার চোখে মুখেও ঝাপটা মারল। আরও জোরালো একটা বিস্ফোরণের আওয়াজ পেল ওরা। প্রথমটার পরপরই রানা বুঝল ট্যাঙ্কে তাজা অ্যামিউশন ছিল। চোখ মিটমিট করল রানা। আগুনের আঁচ লাগায় জ্বালা করছে। তারপর চোখ মেলল। কংক্রিটের শেল্টার থেকে ছুটে বেরিয়ে আসছে মানুষজন, অনেক দূরে। তাদের প্রতিক্রিয়া দেখার সুযোগ হলো না। মুখগুলো সাদা বুদবুদের মতো লাগলো। তবে হাবভাব দেখে বোঝা গেল বিস্ময়ের ধাক্কা খেয়েছে সবাই। কিনারা থেকে সরে এলো রানা। এগুলো মেয়েটার দিকে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সিলভিয়া। নরম বিছানায় রানাকে 4 হাত পায়ে জড়িয়ে ধরল সিলভিয়া। মুখ গুজল ওর বুকে। কোমল নারী দেহ সাংঘাতিক উত্তেজিত করে তুলল ওকে। সংযম রক্ষা অসম্ভব বলে মনে হলো। মেয়েটা কাঁপছে। তার কানে ঠোঁট ঠকিয়ে বলল, শান্ত হও, এখন আর কোনো ভয় নেই। ধরো প্লিজ, শক্ত করে ধরো আমাকে, ফিসফিস করল সিলভিয়া। বিছানা হাতড়ে চাদরটা খুঁজে নিল রানা। নিজেদের গায়ের উপর টেনে আনলো। সিলভিয়ার নগ্ন পিঠে হাত রাখলো ও। তবে চেষ্টা করল মেয়েটার শরীর থেকে নিজেকে খানিকটা দূরে সরিয়ে আনার। টের পেয়ে আরও জোরে আঁকড়ে ধরল ওকে সিলভিয়া। সরে এলো আরও। প্রায় চড়াও হলো ওর উপর। রানার মনে হলো হেরে যাবে ও। সংযম রক্ষা করা আর বোধহয় সম্ভব হলো না। মেয়েটা ভয় পেয়েছে, এ তারই প্রতিক্রিয়া। এই পরিস্থিতিতে মিলিত হলে অন্যায় সুযোগ নেওয়া হবে। রানার অন্তত তাই মনে হচ্ছে। মুক্ত বুদ্ধির উদার পুরুষ, কুসংস্কার মানে না। এসব ব্যাপারে বিধিনিষেধের প্রতি তেমন শ্রদ্ধাবোধ নেই। মানুষের স্বাধীন ইচ্ছের প্রতি শ্রদ্ধাশীল। এরকম একজন মানুষের পক্ষে লোভনীয় সুযোগটা হাতছাড়া না করতে চাওয়াটাই স্বাভাবিক। কিন্তু রানার ভেতর নিজস্ব কিছু নীতিবোধ কাজ করে। মাটির এই নোংরা পৃথিবীতে সৌন্দর্যের এক অনুপম ও বিস্ময়কর সৃষ্টি হলো নারী। রানা যে শুধু তার ভক্ত তা নয়। নারীর প্রতি ওর দুর্বলতা, আসক্তি যে কোনো কিছুর চেয়ে বেশি। প্রায় ওর স্বদেশপ্রীতির মতোই জোরালো। কিন্তু প্রেম বা অনুরাগ ওর দৃষ্টিতে অতীব গুরুত্বপূর্ণ। মিলিত হতে চাইলে পরস্পরকে ভালো লাগতে হবে, থাকতে হবে ভালোবাসা। তা না হলে শুধু চোখের দেখা দেখেই নিজেকে সন্তুষ্ট রাখতে রাজি আছে ও। সিলভিয়ার সাথে আজই মাত্র পরিচয়। মেয়েটাকে এখনো ভালো করে চেনে না। তার মনের খবরও তার জানা নেই। পরস্পরকে ওরা পছন্দ করতে শুরু করেছে, কথা সত্যি। কিন্তু পরস্পরের প্রতি দুর্বল হয়ে পড়েছে কিনা এখনই বলার সময় আসেনি। ভালোবাসাহীন মিলনটা যাতে না ঘটে সে চেষ্টাই করছিল রানা। এখন ভয়ে কাঁপছে বটে, কিন্তু আজ বিকালে মেয়েটির সাহস দেখে অবাকই হয়েছিল রানা। ট্যাঙ্কটা বিস্ফোরিত হবার কয়েক মিনিটের মধ্যে খাদের মাথায় উঠে এলো কয়েকটা সামরিক যান। ইউনিফর্ম পরা অফিসাররা প্রশ্নবাণে জর্জরিত করল ওদেরকে। চোখের পানি মুছে প্রথম থেকে শেষ পর্যন্ত আশ্চর্য শান্ত থাকল সিলভিয়া। রানা অবশ্য ধৈর্য হারিয়ে ফেলে, মেজাজ চড়ে যায় ওর। কৌতূহলী অফিসারদের ছেড়ে কথা বলেননি। ওদেরকে নিয়ে আসা হলো এল্ডারশট হেডকোয়ার্টারে। এখানে আবার জেরা করা হলো ওদেরকে। কেন ওরা রাস্তা ছেড়ে জঙ্গলের ভেতর ঢুকলো? ওয়ার্নিং সাইনগুলো দেখতে পায়নি কেন? একটা ট্যাঙ্ক কেন ওদেরকে ধাওয়া করবে? ওরা আসলে ছুটন্ত ট্যাঙ্কের সামনে পড়ে গিয়েছিল, তাই না? খাদের মাথা থেকে ট্যাঙ্কটা নিচে পড়ল কিভাবে? ক্রুদের সাথে ওদের কথা হয়নি? ইন্ট্রোগেশনের পুরো সময়টা শান্ত থাকলো সিলভিয়া। প্রতিটি প্রশ্নের জবাব দিল দৃঢ়স্বরে। চেহারায় থাকলো আত্মবিশ্বাস ও গাম্ভীর্য। তাকে দেখে একবারও মনে হয়নি এইমাত্র সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে এসেছে। তারপর রানার দেখা দেখি সেও পাল্টা প্রশ্ন করতে শুরু করল। জানতে চাইল সাইটে পাহারার ব্যবস্থা করা হয়নি কেন? জানালো এভাবে আক্রান্ত হওয়ায় ব্রিটিশ আর্মির বিরুদ্ধে মামলা ঠোকার কথা ভাবছে সে। জিজ্ঞেস করল বিপদে ফেলা হয়েছিল ওদেরকে, অথচ ওদের সাথে অপরাধীর মতো আচরণ করা হচ্ছে কেন? হাত পায়ের চামড়া ছিঁড়ে গেছে, এখনো ডাক্তার ডেকে না পাঠাবার কারণ কি?
ইন্টারোগেশনের দায়িত্বে রয়েছে একজন লেফটেন্যান্ট কর্নেল। পাল্টা আক্রমণে হকচকিয়ে গেল সে। তার বিস্ময় লক্ষ্য করে মনে মনে হাসল রানা। এরপর হেডকোয়ার্টারে হাজির হলো মেজর কার্লভন। ওদের পরিচয় সম্পর্কে নিশ্চিত করল সে। ফলে ওখানেই ইতি ঘটল ব্যাপারটার। ক্ষমা প্রার্থনার পর ওদেরকে আশ্বাস দেয়া হলো ঘটনার প্রকৃত কারণ জানার জন্য তদন্ত অনুষ্ঠিত হবে। প্রকৃত শব্দটি ব্যবহার করে বুঝিয়ে দেয়া হলো ওদেরকে এখনও সন্দেহ করা হচ্ছে। লন্ডনে ফেরার জন্য ওদের জন্য ড্রাইভার সহ একটা গাড়ির ব্যবস্থাও করে দিল মেজর কেলভিন। লং ভ্যালি গার্ড পোস্ট থেকে সিলভিয়া তার ক্যামেরা ফেরত নিল। লন্ডনে ফেরার পথে রানা প্রস্তাব দিল, ইচ্ছা করলে ওর বাড়িতে খানিকক্ষণ বিশ্রাম নিতে পারে সিলভিয়া। দুঢোক ব্রান্ডি খেয়ে চাঙা করে নিতে পারে শরীরটাকে। সেই সাথে চেহারার যত্ন নেওয়ার সুযোগটাও কাজে লাগাতে পারে। বিনা দ্বিধায় রাজি হয়ে গেল সিলভিয়া। বলল ওর আস্তানাটা নর্থ লন্ডনে। ছেঁড়া কাপড় চোপড় ও নোংরা চেহারা নিয়ে অতটা পথ একা যেতে ভালো লাগবে না ওর। রাস্তায় গাড়ির যা ভিড়। ফেরার পথে শান্তই ছিল সিলভিয়া। তার প্রায় নির্লিপ্ত ভাব দেখে রানার মনে হলো বিপদের মুহূর্তে পরস্পরের মধ্যে যে ঘনিষ্ঠতা জন্মেছিল সেটা বোধহয় অস্তিত্ব হারিয়েছে। কিন্তু রানা ওর লাউঞ্জে ঢুকে চেয়ারে বসবার পর, এমনকি ব্র্যান্ডির গ্লাসে চুমুক দেওয়ার আগেই মাথাটা গুজে দিল রানার কাঁধে। নিঃশব্দে কেঁদে ফেলল সিলভিয়া। চোখ থেকে টপ টপ করে পানি পড়তে শুরু করলো। তার মাথায় হাত বুলিয়ে অভয় দেওয়ার চেষ্টা করল রানা। জানে চরম বিপদ থেকে উদ্ধার পেয়ে স্বস্তি বোধ করলে অনেকেরই এরকম প্রতিক্রিয়া হয়। একটু পরই কাঁপুনিটা থামল। সিলভিয়ার হাতে ব্র্যান্ডির গ্লাসটা আবার ধরিয়ে দিল রানা। অনুরোধ করলো সবটুকু খেয়ে নিতে। মেয়েটার সাথে নিজের গ্লাসে চুমুক দিল রানাও। কারণ ভীতিকর অভিজ্ঞতাটা একা শুধু সিলভিয়াকেই কাঁপায়নি। সবচেয়ে বিপজ্জনক মুহূর্তটি ছিল ট্যাঙ্কের ট্রাকে যখন ওর জ্যাকেট আটকে যায়। রানার মনে আছে ওর হাত ধরে টানছিল সিলভিয়া। ব্র্যান্ডি খেয়ে গরম হলো শরীর। পরস্পরের দিকে সরাসরি তাকালো ওরা। আবার সেই ঘনিষ্ঠ ভাবটুকু ফিরে এলো দুজোড়া চোখে। পর মুহূর্তে একটা প্রস্তাব দিল সিলভিয়া। প্রস্তাব না বলে অনুরোধ বা আবেদন বলাই ভালো। অনুরোধ হোক বা আবেদন, তার মধ্যে মেয়েটাকে ভুল বোঝার উপাদান যথেষ্ট পরিমাণেই ছিল। বাড়িতে একা রানা, সিলভিয়া এখানে কয়েক মুহূর্তের অতিথি। দুজনেই ওরা তরুণ। এরকম পরিস্থিতিতে রানার বিছানায় ওর শুতে যাওয়াটা অস্বাভাবিক তো বটেই। সিলভিয়া ফিসফিস করে বলল, তোমার বিছানাটা কোথায় রানা? অসম্ভব কাহিল লাগছে শরীরটা। একটু শুতে পারলে বোধহয় ভালো লাগতো। একা নয়, একা থাকতে আমার ভয় করবে। কিন্তু না, সিলভিয়াকে রানা ভুল বোঝেনি। দুজনেই জানে ওরা বিছানায় উঠতে চাওয়া মানে শুধু প্রেম করা নয়। যে ঘনিষ্ঠতাটুকু উপলব্ধি করছে ওরা, সেটাকে শারীরিকভাবে অনুভব করতে চাওয়াই আসল উদ্দেশ্য। সিলভিয়া নারী, প্রকৃতিগতভাবেই দুর্বল সে। শুধু মৌখিক আশ্বাস ও অভয়বাণী তার জন্য যথেষ্ট নয়। যে ভয়টা সে পেয়েছে তার প্রভাব থেকে মুক্ত হবার জন্য আরও কিছু দরকার ওর। যদিও অন্য ধরনের প্রশ্নও উকি দিয়েছে রানার মনে। কে এই সিলভিয়া ক্লার্ক? পরস্পরের সাথে ওরা এমন অদ্ভুত আচরণ করছে কেন? সিলভিয়াকে পথ দেখিয়ে উপরতলায় নিয়ে এলো রানা। রানাকে পাশ কাটিয়ে এগুলো সে। সংলগ্ন বাথরুমে ঢুকে দরজা বন্ধ করার আগেই বলল, নিজেকে আমার নোংরা লাগছে। গোসল করার সুযোগটা নিতে চাই। তোমার আপত্তি নেই তো? বিছানায় বসে আড়ষ্ট হাসল রানা। হেল্প ইউরসেলফ। কিন্তু এখানে আমি একা থাকি, ব্যাচেলর মানুষ। পরার মতো কিছু দিতে পারবো না। শুধু একটা বড় তোয়ালে হলেই চলবে, বাথরুমের ভেতর থেকে বলল সিলভিয়া। তারপর দরজাটি বন্ধ করে দিল। খানিক পর কাপড় কাচার শব্দ পেল রানা। তারপর শাওয়ার থেকে পানি ঝরার আওয়াজ। 10 মিনিট পর বাথরুমের দরজা খুলে গেল। ঠোঁটের কোণে ক্ষীণ লাজুক হাসি। দোরগোড়ায় ওটা যেন সদ্য ফোটা ফুল। সিলভিয়ার হাঁটু পর্যন্ত অনাবৃত ফর্সা পা ভিজে রয়েছে। নগ্ন দুই বাহু ও কাঁধের রং মাখনের মতো।
মাথায় চকচক করছে কালো রেশম, বুকে জড়ানো তোয়ালেটা হাঁটু থেকে 4 ইঞ্চি উপরে ঝুলে আছে। আবরণ ফুঁড়ে বাইরে বেরিয়ে আসতে চাইছে নারীসুলভ বৈশিষ্ট্যগুলো। মুগ্ধ চোখে তাকিয়ে থাকলো রানা। ঢোক গিলল একটা। সিলভিয়ার পা দুটো লম্বা, হাঁটু দুটো সুগঠিত, ক্রমশ ফুলে উপর দিকে উঠে গেছে উরু। কাঁধ দুটো যেন একটু বেশি চওড়া, তবে সেটা শুধু ধরা পড়বে নিতম্বের সাথে তুলনা করলে। স্তন জড়ায় তারুণ্যের দৃঢ়তা ও ভরাট ভাব। সিলভিয়াকে বাথরুমের দরজায় দেখে উঠে দাঁড়িয়েছে রানা, যেন কামরা ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য তৈরি, কিন্তু তারপর আর নড়তে পারছে না। বেডরুমের মেঝেতে পা দিল সিলভিয়া। হালকা পায়ে ধীর স্থির ভঙ্গিতে হেঁটে এলো সে, যেন যৌবন ও তারুণ্যের অস্থিরতা ও প্রাণচাঞ্চল্য গোপন রাখার চেষ্টা করছে। রানাকে পাশ কাটিয়ে এগুলো সে, শুয়ে পড়ল। চুলের পানি লেগে ভিজে গেল বালিশ। চাদরটা গায়ের উপর টেনে নিল সে। তাকে অনুসরণ করে ঘুরে গেছে রানার ঘাড়। ওর দিকে একটা হাত বাড়ালো সিলভিয়া। এসো রানা, আমার পাশে এসো। তুমি বিশ্রাম নাও, বলল রানা। আবার ঢোক গিলল। আমি নিচে আছি। না। ঝট করে বিছানার উপর উঠে বসলো সিলভিয়া। গা থেকে খসে পড়ল চাদর। আরেকটু হলে বুক থেকে খসে পড়ছিল তোয়ালেটাও। এক হাতে সেটাকে ধরে রাখলো সে। অপর হাতটা বাড়িয়ে রানার কবজি ধরল। একা থাকতে ভয় করবে আমার। অগত্যা সিলভিয়ার পাশে বিছানার কিনারায় বসল রানা। একটা কনুইয়ের উপর ভর দিয়ে মাথাটা উঁচু করে রাখল সিলভিয়া। তাকিয়ে আছে রানার দিকে। আড়ষ্ট হেসে রানা বলল, তোমাকে সঙ্গ দিতে পারলে খুশি হতাম, কিন্তু আমার একটু কাজ আছে। সময় থাকতে সাবধান হওয়ার চেষ্টা করছে ও। রানার কবজিটা আরো শক্ত করে ধরল সিলভিয়া। পালানোটা কাজ নয়, কাজ তোমার একটাই, শাওয়ারের নিচে দাঁড়ানো, তারপর আমার পাশে ফিরে আসা। যদি কথা দাও তবেই ছাড়া পাবে। হেসে ফেলল রানা। তোমার ভয় করছে না? ও মা, ভয় করছে বলেই তো তোমাকে পাশে রাখতে চাইছি। না, অন্য আরেকটা ভয়ের কথা বলছিলাম। রানার কবজি ছেড়ে দিয়ে নিজের হাতটা শ্যাত করে বুকের উপর টেনে নিল সিলভিয়া। এতক্ষণ যেন বিষাক্ত সাপ ধরেছিল সে। ভুলে গিয়েছিলাম, তুমি আমাকে মনে করিয়ে দিলে। ধন্যবাদ সকলকে।